নমস্কার, আপনারা শুনছেন কাজী নজরুল ইসলামের লেখা গল্প শিউলিমালা। মিস্টার আজহার কলকাতার নামকরা তরুণ ব্যারিস্টার। বাটলার, খানসামা, বয়, দারোয়ান, মালি, চাকর, চাকরানিতে বাড়ি তার হরদম সরগরম, কিন্তু বাড়ির আসল শোভাই নাই। মিস্টার আজহার অবিবাহিত। নামকরা ব্যারিস্টার হলেও আজহার সহজে বেশি কেস নিতে চায় না, হাজার পীড়াপিড়িতেও না। লোকে বলে পয়সা জমাবার এও একরকম চাল, কিন্তু কলকাতার দাবারেরা জানে যে মিস্টার আজহারের চাল যদি থাকে তা সে দাবার চাল। দাবা খেলায় তাকে আজও কেউ হারাতে পারেনি। তার দাবার আড্ডার বন্ধুরা জানে এই দাবাতে মিস্টার আজহারকে বড় ব্যারিস্টার হতে দেয়নি, কিন্তু বড় মানুষ করে রেখেছে। বড় ব্যারিস্টার যখন উইকলি নোটস পড়েন, আজহার তখন অ্যালেখিন, ক্যাপাব্লাঙ্কা কিংবা রুবিনস্টাইন, রেটি, মরফির খেলা নিয়ে ভাবে, কিংবা চেস ম্যাগাজিন নিয়ে পড়ে আর চোখ বুজে তাদের চালের কথা ভাবে। সকালে তার হয় না, বিকেলের দিকে রোজ দাবার আড্ডা বসে। কলকাতার অধিকাংশ বিখ্যাত দাবারেই সেখানে এসে আড্ডা দেয়, খেলে, খেলা নিয়ে আলোচনা করে। আজহারের সবচেয়ে দুঃখ, ক্যাপাব্লাঙ্কার মতো খেলোয়াড় কিনা অ্যালেখিনের কাছে হেরে গেল, অথচ অ্যালেখিনই বোগল যুবর মতো খেলোয়াড়ের কাছে অন্তত পাঁচবার হেরে যায়। মিস্টার মুখার্জি অ্যালেখিনের একরোখা ভক্ত। আজও মিস্টার আজহার নিত্যকার মতো একবার ওই কথা নিয়ে দুঃখ প্রকাশ করলে মিস্টার মুখার্জি বলে উঠল, কিন্তু তুমি যাই বলো আজহার, অ্যালেখিনের ডিফেন্স ওর বুঝি জগতে তুলনা নেই। আর বোগল যুব, ও যে অ্যালেখিনের কাছে 3 প্যাচে 15 বার হেরে ভূত হয়ে গেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেলায় অমন 2-4 বাজি সমস্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নই হেরে থাকেন। 24 দান খেলায় 5 দান জিতেছে। তাছাড়া বোগল যুবও তো যে সে খেলোয়াড় নয়। আজহার হেসে বলে উঠল, আরে রাখো তোমার অ্যালেখিন, এইবার ক্যাপাব্লাঙ্কার সাথে আবার খেলা হচ্ছে তার, তখন দেখো একবার অ্যালেখিনের দুর্দশা। আর বগল যুবকে তো সেদিনও ইটালিয়ান মন্টেসলি বগলা দাবা করে নিল। হ্যাঁ, খেলে বটে, গ্র্যান্ড ফেল্ড। বন্ধুদের মধ্যে একদিন চটে গিয়ে বললে, তোমাদের কি ছাই আর কোনো কম্য নেই? কোথাকার বগল ছুপো না ছাই মুন্ডু, অ্যালেখিন না ঘোড়ার ডিম জ্বালালে বাবা। মুখার্জি হেসে বলল, তুমি তো বেশ গ্রাবও খেলতে পারো অজিত। এমন মাহ ভাদর চলে যাও না স্ত্রীর বোনেদের বাড়িতে, এ দাবার চাল তোমার মাথায় ঢুকবে না। তরুণ উকিল নাজিম হাই তুলে তুড়ি দিয়ে বললে উঠল, ও জিনিস মাথায় না ঢোকাতে বেঁচে গেছি বাবা। তার চেয়ে আজহার সাহেব 2টো গান শোনান, আমরা শুনে যে যার ঘরে চলে যাই, তারপর তোমার রাজামন্ত্রী নিয়ে বসো। দাবারে দলের আপত্তি টিকল না, আজহারকে গাইতে হলো। আজহার চমৎকার ঠুংরি গায়, বিশুদ্ধ লখনৌ ঢঙে ঠুংরি গান তার জানা ছিল, এবং তা এমন দরদ দিয়ে গাইত সে যে শুনতো সেই মুগ্ধ হয়ে যেত। আজ কিন্তু সে কেবলই গজল গাইতে লাগলো। আজহার অন্য সময় সহজে গজল গাইতে চাইতো না। মুখার্জি হেসে বলে উঠল, আজ তোমার প্রাণে বিরহ উঠলে নাকি হে? কেবলই গজল গাচ্ছ, মানে কি রং টং ধরেছে নাকি কোথাও? আজহার হেসে বলল, বাইরের দিকে একবার তাকিয়ে দেখো। এতক্ষণে যেন সকলের বাইরের দিকে নজর পড়ল। একটু আগের বর্ষা ধোয়া ছলছলে আকাশ যেন বিরাট একটা নীল পদ্ম, তারই মাঝে শরতের চাঁদ যেন পদ্মমণি, চারপাশে তারা যেন আলোক ভ্রমর। লেক রোডের পাশের ছবির মতো বাড়িটি, শিউলির সাথে রজনীগন্ধার গন্ধ মেশা হাওয়া মাঝে মাঝে হলঘরটাকে
উদাস মধির করে তুলছিল। সকলে আর এক প্রস্ত চা খাওয়া হলে পর সিগার ধরিয়ে মিনিটখানেক ধূম্র উদ্গীরণ করে আজহার বলতে লাগলো, তখন সবেমাত্র ব্যারিস্টারি পাশ করে এসেই শিলং বেড়াতে গেছি, ভাদ্র মাস, তখনও পূজার ছুটিওয়ালার দল এসে ভিড় জমায়নি। তবে আগে থেকেই 2-1 করে আসতে শুরু করেছেন। ছেলেবেলা থেকেই আমার দাবা খেলার ওপর বড্ড বেশি ঝোঁক ছিল। ও ঝোঁক বিলেতে গিয়ে আরও বেশি করে চাপল। সেখানে ইয়েটস, মিচেল, উইন্টার, টমাস প্রভৃতি সকল নামকরা খেলোয়াড়ের সঙ্গে খেলেছি এবং কেমব্রিজের হয়ে অনেকগুলো খেলা জিতেওছি। শিলং গিয়ে খুঁজতেই 2-1 দাবা খেলোয়াড়ের সঙ্গে পরিচয়ও হয়ে গেল। তবে তারা বড় খেলোয়াড় নয়, তারা আমার কাছে ক্রমাগত হারত। একদিন ওরই মধ্যে একজন বলে উঠল, একজন বুড়ো রিটায়ার্ড প্রফেসর আছেন এখানে, তিনি মস্ত বড় দাবারে শোনা যায়, তাকে কেউ হারাতে পারে না, যাবেন খেলতে তার সাথে? আমি তখনই উঠে পড়ে বললাম, এখনই যাব, চলুন। কোথায় তিনি? সে ভদ্রলোকটি বললেন, চলুন না, নিয়ে যাচ্ছি। আপনার মতো খেলোয়াড় পেলে তিনি বড় খুশি হবেন, তারও আপনার মতোই দাবা খেলার নেশা। অদ্ভুত খেলোয়াড় বুড়ো, চোখ বেঁধে খেলে মশাই। আমি ইউরোপে অনেকেরই ব্লাইন্ড ফোল্ডেড খেলা দেখেছি, নিজেও অনেকবার খেলেছি, কাজেই এতে বিশেষ বিস্মিত হলাম না। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশে এক ফালি চাঁদ, বোধ হয় শুক্লা পঞ্চমী, যেন নতুন আশার ইঙ্গিত। সারা আকাশে যেন সাদা মেঘের তরণীর বাইচ খেলা শুরু হয়েছে। চাঁদ আর তারা তার মাঝে যেন হাবুডুবু খেয়ে একবার ভাসছে, একবার উঠছে। ইউক্যালিপটাস আর দেবদারু তরু ঘেরা একটি রঙিন বাংলোয় গিয়ে আমরা উঠতেই দেখি প্রায় 60-এর কাছাকাছি বয়স এক শান্ত সৌম্যমূর্তি বৃদ্ধ ভদ্রলোক একটি তরুণীর সঙ্গে দাবা খেলছেন। আমাদের দেশের মেয়েরাও দাবা খেলেন এই প্রথম দেখলাম। বিস্ময় শ্রদ্ধা ভরা দৃষ্টি দিয়ে তরুণীর দিকে তাকাতেই তরুণীটি উঠে পড়ে বলল, বাবা দেখো কারা এসেছেন। খেলাটা শেষ না হতেই মেয়ে উঠে পড়াতে বৃদ্ধ ভদ্রলোক যেন একটু বিরক্ত হয়েই আমাদের দিকে তাকিয়ে পরক্ষণেই হাসি মুখে বলে উঠলেন, আরে বিনয়বাবু যে, এরা কারা? এসো বসো, এদের পরিচয়? বিনয়বাবু, যিনি আমায় নিয়ে গেছিলেন, আমার পরিচয় দিতেই বৃদ্ধ লাফিয়ে উঠে আমায় একেবারে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আপনি মানে এই তুমি আজহার? আরে তোমার নাম যে চেস ম্যাগাজিনে কাগজে অনেক দেখেছি, তুমি যে মস্ত বড় খেলোয়াড়, ইয়েটসের সঙ্গে বাজি চটিয়েছ, এ কি কম কথা? এই তো তোমার বয়স। বড় খুশি হলাম, বড় খুশি হলাম। ও মা শিউলি, একজন মস্ত দাবারে এসেছে, দেখে যাও। বাহ, বড় আনন্দে কাটবে তাহলে। এই বুড়ো বয়সেও আমার বড্ড দাবা খেলার ঝোঁক। কি করি, কাউকে না পেয়ে মেয়ের সাথেই খেলছিলুম বলেই হো হো করে প্রাণখোলা হাসি হেসে শান্ত সন্ধ্যাকে মুখরিত করে তুললেন। শিউলি নমস্কার করে নীরবে তার বাবার পাশে এসে বসল। তাকে দেখে আমার মনে হলো এ যেন সত্যই শরতের শিউলি। গায়ে গোধূলি রঙের শাড়ির মাঝে নিষ্কলঙ্ক শুভ্র মুখখানি, হলুদ রং বোঁটায় শুভ্র শিউলি ফুলের মতোই সুন্দর দেখাচ্ছিল। আমার চেয়ে থাকার মাত্রা হয়তো একটু বেশিই হয়ে পড়েছিল। বৃদ্ধের উক্তিতে আমার চমক ভাঙল। বৃদ্ধ যেন খেলার জন্য অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। চাকর চায়ের সরঞ্জাম এনে দিতেই শিউলি চা তৈরি করতে করতে হেসে বলে উঠল, বাবার বুঝি আর দেরি হয়েছে না? বলেই আমার দিকে তাকিয়ে বলে উঠল, কিছু মনে করবেন না, বাবা বড্ড দাবা খেলতে ভালোবাসেন, দাবা খেলতে না পেলেই ওর অসুখ হয়। বলেই চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল,
এইবার চা খেতে খেতে খেলা আরম্ভ করুন, আমরা দেখি। বিনয় হেসে বলল, হ্যাঁ, এইবার সমানে সমানে লড়াই, বুঝলে মা মিস চৌধুরী, আমাদের রোজ উনি হারিয়ে ভূত করে দেন। খেলা আরম্ভ হলো। সকলে উৎসুক হয়ে দেখতে লাগলো, কেউ কেউ উপর চালত দিতে লাগলো। মিস চৌধুরী ওরফে শিউলি তার বাবার যা দু একটি ত্রুটি ধরিয়ে দিলে তাতে বুঝলাম এও এর বাবার মতোই ভালো খেলোয়াড়। কিছুক্ষণ খেলার পর বুঝলাম আমি ইউরোপে যাদের সঙ্গে খেলেছি তাদের অনেকের চেয়েই বড় খেলোয়াড় প্রফেসর চৌধুরী। আমি প্রফেসর চৌধুরীকে জানতাম বড় কেমিস্ট বলে, কিন্তু তিনি যে এমন অদ্ভুত ভালো দাবা খেলতে পারেন আমি জানতাম না। আমি একটা বেশি বল কেটে নিতেই বৃদ্ধ আমার পিঠ চাপড়ে তারিফ করে ডিফেন্সিভ খেলা খেলতে লাগলেন। তিনি আমার গজের খেলার যথেষ্ট প্রশংসা করলেন। শিউলি বিস্ময় ও প্রশংসার দৃষ্টি দিয়ে বারে বারে আমার দিকে তাকাতে লাগলো, কিন্তু একটা বল কম নিয়েও বৃদ্ধ এমন ভালো খেলতে লাগলেন যে আমি পাছে হেরে যাই এই ভয়ে খেলাটা ড্র করে দিলাম। বৃদ্ধ বারংবার আমার প্রশংসা করতে করতে বললেন, দেখলি মা শিউলি, আমাদের খেলোয়াড়দের বিশ্বাস গজ ঘোড়ার মতো খেলে না, দেখলি জোড়া গজে কি খেললো, বড় ভালো খেলোয়াড় বাবা তুমি, আমি হারি কিংবা হারাই, ড্র সহজে হয় না। শিউলি হেসে বললে, কিন্তু তুমি হারোনি কত বছর বলো তো বাবা? প্রফেসর চৌধুরী হেসে বললেন, না মা, হেরেছি, সে আজ প্রায় 15 বছর হলো। একজন পাড়াগাঁয়ে ভদ্রলোক, আধুনিক শিক্ষিত নন, আমায় হারিয়ে দিয়ে গেছিলেন। ওরকম খেলোয়াড় আর দেখিনি। আবার খেলা আরম্ভ হতেই বিনয় হেসে বলে উঠল, এইবার মিস চৌধুরী খেলুন না মিস্টার আজহারের সাথে। বৃদ্ধ খুশি হয়ে বললেন, বেশ তো, তুই খেল মা, আমি একবার দেখি। শিউলি লজ্জিত হয়ে বলে উঠল, আমি কি ওর সঙ্গে খেলতে পারি? কিন্তু সকলের অনুরোধে সে খেলতে বসল। মাঝে চেসবোর্ড, এক ধারে চেয়ারে শিউলি আর এক ধারে আমি। তার কেশের গন্ধ আমার মস্তিষ্ককে মদির করে তুলছিল। আমার দেখে মনে যেন নেশা ধরে আসছিল। আমি দু একটা ভুল চাল দিতেই শিউলি আমার দিকে তাকিয়ে চোখ নত করে ফেললে। মনে হলো তার ঠোঁটের কোণে হাসির রেখা, সে হাসি যেন অর্থপূর্ণ। আবার ভুল করতেই আমি চাপায় পড়ে আমার একটা নৌকো হারালাম। বৃদ্ধ যেন একটু বিস্মিত হলেন। বিনয়বাবু দল হেসে বলে উঠল, এইবার মিস্টার আজহার মাত হবেন। মনে হলো এ হাসিতে বিদ্রুপ লুকোনো আছে। আমি এইবার সংযত হয়ে মন দিয়ে খেলতে লাগলাম। 2 গজ ও মন্ত্রী দিয়ে এবং নিজের কোটের বোর্ডে এগিয়ে এমন অফেন্সিভ খেলা খেলতে শুরু করে দিলাম যে প্রফেসর চৌধুরীও আর এ খেলা বাঁচাতে পারলেন না। শিউলি হেরে গেল। সে হেরে গেলেও এত ভালো খেলেছিল যে আমি তার প্রশংসা না করে থাকতে পারলাম না। আমি বললাম, দেখুন, মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মিস বেঞ্চিকের সাথেও খেলেছি, কিন্তু এত বেশি বেগ পেতে হয়নি আমাকে, আমি তো প্রায় হেরেই গেছিলাম। দেখলাম আনন্দে লজ্জায় শিউলি কমল ফুলের মতো রাঙা হয়ে উঠেছে। আমি বেঁচে গেলাম। সে যে হেরে গিয়ে আমার ওপর ক্ষুব্ধ হয়নি, এই আমার যথেষ্ট সৌভাগ্য মনে করলাম। প্রফেসর চৌধুরীর সঙ্গে আবার খেলা হলো। এবারও ড্র হয়ে গেল। বৃদ্ধের আনন্দ দেখে কে, বললেন, হ্যাঁ, এতদিন পরে একজন খেলোয়াড় পেলুম, যার সঙ্গে খেলতে হলে অন্তত 8 চাল ভেবে খেলতে হয়। কথা হলো এরপর রোজ প্রফেসর চৌধুরীর বাসায় দাবার খেলা বসবে। উঠবার সময় হঠাৎ বৃদ্ধ বলে উঠলেন, মা শিউলি, এতক্ষণ খেলে মিস্টার আজহারের নিশ্চয়ই বড্ড কষ্ট হয়েছে, ওকে একটি গান শোনাও না। আমি তৎক্ষণাৎ বসে পড়ে বললাম, বাহ,
এ খবর তো জানতাম না। শিউলি কুণ্ঠিত স্বরে বলে উঠল, এই শিখছি কিছুদিন থেকে, এখনও ভালো গাইতে জানি নে। শিউলির আপত্তি আমাদের প্রতিবাদে টিকল না। সে গান করতে লাগলো। সে গান যারই লেখা হোক, আমার মনে হতে লাগলো এর ভাষা যেন শিউলিরই প্রাণের ভাষা, তার বেদনা নিবেদন। এক একজনের কণ্ঠ আছে যা শুনে এ কণ্ঠ ভালো কি মন্দ বুঝবার ক্ষমতা লোপ করে দেয়। সে কণ্ঠ এমন দরদে ভরা, এমন অকৃত্রিম যে তা শ্রোতাকে প্রশংসা করতে ভুলিয়ে দেয়। ভালো মন্দ বিচারের বহু ঊর্ধ্বে সে কণ্ঠ। কোনো কর্তব্য নেই, সুর নিয়ে কোনো কৃচ্ছ সাধনা নেই, অথচ হৃদয়কে স্পর্শ করে। এর প্রশংসাবাণী উতলে উঠে মুখে নয়, চোখে। এ সেই কণ্ঠ। মুগ্ধ হয়ে গেলাম। কিছু বলবার ইচ্ছে ছিল না। ভদ্রতার খাতিরে একবার মাত্র বলতে গেলাম, অপূর্ব। গলার স্বর বেরোলো না। শিউলির চোখে পড়ল আমার চোখের জল। সে তার দীর্ঘায়িত চোখের পরিপূর্ণ বিস্ময় নিয়ে যেন সেই জলের অর্থ খুঁজতে লাগলো। হায়, সে যদি জানতো কালির লেখা মুছে যায়, জলের লেখা মোছে না। সেদিন আমায় নিয়ে কে কি ভেবেছিল তা নিয়ে সেদিনও ভাবিনি, আজও ভাবি না। ভাবি, শিউলি ফুল যদি গান গাইতে পারত, সে বুঝি এমনি করেই গান গাইত। গলায় তার দরদ, সুরে তার এমনি আবেগ। সুরের যেটুকু কাজ সে দেখালো তা ঠুংরি বা টপ্পা মেশানো, কিন্তু বুঝলাম এ তার ঠিক শেখা নয়। গলার ও কাজটুকু স্বতঃস্ফূর্ত। কমল যেমন না জেনেই তার গন্ধ পরাগ ঘিরে শতদলের সুচারু সমাবেশ করে, এও যেন তেমনি। গানের শেষে বলে উঠলাম, আপনি যদি ঠুংরি শেখেন, আপনি দেশের অপ্রতিদ্বন্দ্বী সুরশিল্পী হতে পারেন। কি অপূর্ব সুরেলা কণ্ঠস্বর! শিউলি ফুলের শাখায় চাঁদের আলো পড়লে তা যেমন শোভা ধারণ করে, আনন্দ ও লজ্জা মিশে শিউলিকে তেমনি সুন্দর দেখাচ্ছিল। শিউলি তার লজ্জাকে অতিক্রম করে বলে উঠল, না না, আমার গলা একটু ভাঙা। সে যাক, আমার মনে হচ্ছে আপনি গান জানেন। জানেন যদি গান না একটা গান। আমি একটু মুশকিলে পড়লাম। ভাবলাম না বলি, আবার গান শুনে গলাটাও গাইবার জন্য সুরসুর করছে। বললাম, আমি ঠিক গাইয়ে নই, সমজদার মাত্র, আর যা গান জানি তাও হিন্দি। প্রফেসর চৌধুরী খুশি হয়ে বলে উঠলেন, আহা, বলতে হয় আগে থেকে, তাহলে যে গানটাই আগে শুনতাম তোমার। আর গান হিন্দি ভাষায় না হলে কি জমেই না চাই। ও ভাষাটাই যেন গানের ভাষা। দেখো, ক্লাসিক্যাল মিউজিকের ভাষা বাংলা হতেই পারে না। কীর্তন, বাউল আর রামপ্রসাদী ছাড়া এ ভাষায় অন্য ঢঙের গান চলে না। আমি বললাম, আমি যদিও বাংলা গান জানি নে, তবু বাংলা ভাষা সম্বন্ধে এতটা নিরাশাও পোষণ করি না। গান করলাম। প্রফেসর চৌধুরী তো ধরে বসলেন, তাকে গান শেখাতে হবে কাল থেকে। শিউলির দুই চোখে প্রশংসার দীপ্তি ঝলমল করছিল। বিনয়বাবুর দলও ওস্তাদি গানেরই পক্ষপাতী দেখলাম। গানের অনুরোধে দু চারখানা খেয়াল ও টপ্পা গাইলাম। প্রফেসর চৌধুরীর সাধুবাদের আতিশয্যে আমার গানের অর্ধেক শোনাই গেল না। শেষের দিকে ঠুংরি গাইলাম বেশি। গানের শেষে দেখি আমাদের পিছন দিকে আরও কয়েকজন মহিলা এসে দাঁড়িয়েছেন। শিউলি পরিচয় করিয়ে দিল, ইনি আমার মা, ইনি আমার মামিমা, এরা আমার ছোট বোন। তার পরের দিন দুপুরে প্রফেসর চৌধুরীর বাড়িতে নিমন্ত্রিত হলাম। ফিরবার সময় নমস্কারান্তে চোখে পড়ল শিউলির চোখ। চোখ জ্বালা করে উঠল। মনে হলো চোখে এককণা বালি পড়লেই যদি চোখ এত জ্বালা করে, চোখে যার চোখ পড়ে তার যন্ত্রণা বুঝি অনুভূতির বাইরে।
1.5 মাস ছিলাম শিলংয়ে। সপ্তাহখানেকের পরেই আমাকে হোটেল ছেড়ে প্রফেসর চৌধুরীর বাড়ি থাকতে হয়েছিল গিয়ে। সেখানে আমার দিন রাত্রি নদীর জলের মতো বয়ে যেতে লাগলো। কাজের মধ্যে দাবা খেলা আর গান। মুশকিলে পড়লাম প্রফেসর চৌধুরীকে নিয়ে। তার সঙ্গে দাবা খেলা তো আছেই, তাকে গান শেখানোই হয়ে উঠল আমার পক্ষে সবচেয়ে দুষ্কর কার্য। শিউলিও আমার কাছে গান শিখতে লাগলো। কিছুদিন পরেই আমার গান ও গানের পুঁজি প্রায় শেষ হয়ে গেল। মনে হলো আমার গান শেখা সার্থক হয়ে গেল। আমার কণ্ঠের সকল সঞ্চয় রিক্ত করে তার কণ্ঠে ঢেলে দিলাম। আমাদের মালা বিনিময় হলো না, হবেও না এ জীবনে কোনো দিন, কিন্তু কণ্ঠ বদল হয়ে গেল। আর মনের কথা সে শুধু মনই জানে। অজিত বাধা দিয়ে বলে উঠল, কণ্ঠ না কণ্ঠি বদল বাবা, শেষটা নেড়ানেড়ির প্রেম। ছো। আজ আর কিছু না বলে আবার সিগার ধরিয়ে বলে যেতে লাগলো। একদিন ভোরে শিউলির কণ্ঠে ঘুম ভেঙে গেল। সে গাচ্ছিল, এখন আমার সময় হলো যাবার দুয়ার খোলো খোলো। গান শুনতে শুনতে মনে হলো আমার বুকের সকল পাঁজর জুড়ে ব্যথা। চেষ্টা করেও উঠতে পারলাম না, চোখে জল ভরে এলো। আশাবরী সুরের কোমল গান্ধারে আর দৈবতে যেন তার হৃদয়ের সমস্ত বেদনা গড়িয়ে পড়ছিল। আজ প্রথম শিউলির কণ্ঠস্বরে অশ্রুর আভাস পেলাম। ঠুং করে কিসের শব্দ হতেই ফিরে দেখি শিউলি তার 2টি করপল্লব ভরে শিউলি ফুলের অঞ্জলি নিয়ে পূজারিনীর মতো আমার টেবিলের ওপর রাখছে, তার চোখেও জল। আমার চোখে চোখ পড়তেই সে তার অশ্রু লুকোবার কোনো ছলনা না করে জিজ্ঞেস করল, আপনি কি কালই যাচ্ছেন? উত্তর দিতে গিয়ে কান্নায় আমার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। পরিপূর্ণ শক্তি দিয়ে হৃদয়াবেগ সংযত করে আস্তে আস্তে বললাম, হ্যাঁ ভাই। আরও যেন কি বলতে চাইছিলাম, কিন্তু কি বলতে চাই ভুলে গেলাম। শিউলি ফুলগুলোকে মুঠোয় তুলে অন্যমনস্কভাবে অধরে কপালে ছুঁয়ে বলল, আবার কবে আসবেন? আমি ম্লান হাসি হেসে বললাম, তাও জানি না ভাই, হয়তো আসবো। শিউলি ফুলগুলি রেখে চলে গেল, আর একটি কথাও জিজ্ঞেস করলো না। আমার সমস্ত মন যেন আর্তস্বরে কেঁদে উঠল। ওরে মুড়ো, জীবনের মাহেন্দ্রক্ষণ তোর এই এক মুহূর্তের জন্যই এসেছিল, তুই তা হেলায় হারালি। জীবনে তো দ্বিতীয়বার এ শুভ মুহূর্ত আর আসবে না, আসবে না, আসবে না। 1 মাস ওদের বাড়িতে ছিলাম। কত স্নেহ, কত যত্ন, কত আদর, অবাধ মেলামেশা। সেখানে কোনো নিষেধ, কোনো গ্লানি, কোনো বাধাবিঘ্ন, কোনো সন্দেহ ছিল না। আর এসব ছিল না বলেই বুঝি এতদিন ধরে এত কাছে থেকেও কারোর করস্পর্শটুকুও লাগেনি কোনো দিন। এই মুক্তি ছিল বুঝি আমাদের সবচেয়ে দুর্লঙ্ঘ বাধা। কেউ কারোর মন যাচাই করিনি, কোনো প্রশ্ন জিজ্ঞাসার কথাও উদয় হয়নি মনে। একজন অসীম আকাশ, একজন অতল সাগর। কোনো কথা নেই, প্রশ্ন নেই, শুধু ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে। কেউ নিষেধ করলে না, কেউ এসে পথ আগলে দাঁড়ালে না। সেও যেন জানে আমাকে চলে আসতেই হবে, আমিও যেন জানি আমাকে যেতেই হবে। নদীর স্রোতই যেন সত্য। অসহায় 2 কুল ওর পানে তাকিয়ে আছে। অভিলাষ নাই, আছে শুধু অসহায় অশ্রু চোখে চেয়ে থাকা। সে চলে গেল। টেবিলে শিউলি ফুলের অঞ্জলি 2 হাতে তুলে মুখে ঠেকাতে গেলাম। বুঝি বা আমারও অজানিতে আমি সে ফুল ললাটে ঠেকিয়ে আবার টেবিলে রাখলাম। মনে হলো এ ফুল পূজারিনীর, প্রিয়ার নয়। ভাবতেই বুক যেন অব্যক্ত বেদনায় ভেঙে যেতে লাগলো। চোখ তুলেই দেখি নিত্যকার মতোই হাসি মুখে দাঁড়িয়ে শিউলি বলছে, আজ আমায় গান শেখাবেন না? আমি বললাম, চলো
আজই তো শেষ নয়। শিউলি তার হরিণ চোখ তুলে আমার পানে চেয়ে রইল। ভয় হলো বলে তার মানে বুঝবার চেষ্টা করলাম না। ও যেন স্পষ্টতুর কামিনী ফুল, আমি যেন ভীরু ভোরের হাওয়া। যত ভালোবাসা তত ভয়, ও বুঝি ছুঁলেই ধুলোয় ঝরে পড়বে। এই যেন পরীর দেশের স্বপ্ন মায়া, চোখ চাইলেই স্বপ্ন টুটে যাবে। এ যেন মায়া মৃগ, ধরতে গেলেই হাওয়ায় মিলিয়ে যাবে। গান শেখালাম, বিদায়ের গান নয়, বিদায়ের ছাড়া আর সব কিছুর গান। বিদায় বেলা তো আসবেই, তবে আর কথা বলে ওর সব বেদনা, সব মাধুর্যটুকু নষ্ট করি কেন? সেদিনকার সন্ধ্যা ছিল নিষ্কলঙ্ক, নির্বেগ, নিরাভরণ। আমি প্রফেসর চৌধুরীকে বললাম, আজকে সন্ধ্যাটা আশ্চর্য ভালো মানুষ সেজেছে তো, কোনো বেশভূষা নেই। বলতেই মুখের কথা কেড়ে নিয়ে প্রফেসর চৌধুরী বলে উঠলেন, সন্ধ্যা আজ বিধবা হয়েছে। এই একটি কথায় ওর মনের কথা বুঝতে পারলাম। এই শান্ত সৌম্য মানুষটির বুকেও কি ঝড় উঠেছে বুঝলাম। মনে মনে বললাম, তুমি অটল পাহাড়, তোমার পায়ের তলায় বসে শুধু ধ্যান করতে হয়, তোমাকে তো ঝড় স্পর্শ করতে পারে না। বৃদ্ধ বুঝি মন দিয়ে আমার মনের কথা শুনেছিলেন। ম্লান হাসি হেসে বললেন, আমি অতি ক্ষুদ্র বাবা, পাহাড় নয়, বলমিক স্তূপ। তবু তোমাদের শ্রদ্ধা দেখে গিরিরাজ হতেই ইচ্ছে করে। আমি কিছু উত্তর দেবার আগেই শিউলি আমাদের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, এই যে সন্ধ্যা দেবী। বলেই লজ্জিত হয়ে পড়লাম। শিউলি সোনার তনু ঘিরে ছিল সেদিন টকটকে লাল রঙের শাড়ি। ওকে লাল শাড়ি পরতে আর কোনোদিনও দেখিনি। মনে হলো সারা আকাশকে বঞ্চিত করে সন্ধ্যা আজ মূর্তি ধরেছে, পৃথিবীতে নেমে এসেছে। তার দেহে রক্তধারা রঙের শাড়ি, তার মনে রক্তধারা, মুখে অনাগত নিশীথের ম্লান ছায়া। চোখ যেমন পুড়িয়ে গেল, তেমনি পুরবীর বাঁশি বেজে উঠল। শিউলির কাছে দু একটা বাংলা গান শিখেছিলাম। আমি বললাম, একটা গান গাইব? শিউলি আমার পায়ের কাছে ঘাসের ওপর বসে পড়ে বলল, গান। আমি গাইলাম, বিবাহের রঙে রাঙা হয়ে এলো সোনার গগন রে। প্রফেসর চৌধুরী উঠে গেলেন, যাবার সময় বলে গেলেন, বাবাজি, আর একবার শেষবার দাবা খেলতে হবে। চৌধুরী সাহেব উঠে যেতে আমি বললাম, আচ্ছা ভাই শিউলি, আবার যখন এমনই আশ্বিন মাস, এমনই সন্ধ্যা আসবে, তখন কি করব বলতে পারো? শিউলি তার দু চোখ ভরা কথা নিয়ে আমার চোখের ওপর যেন উজাড় করে দিল। তারপর ধীরে ধীরে বলল, শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিও। আমি নীরবে সায় দিলাম, তাই হবে। জিজ্ঞাসা করলাম, তুমি কি করবে? সে হেসে বললে, আশ্বিনের শেষে তো শিউলি ঝরেই পড়ে। আমাদের চোখের জল লেগে সন্ধ্যা তারা চিকচিক করে উঠল। রাত্রে দাবা খেলার আড্ডা বসলো। প্রফেসর চৌধুরী আমার কাছে হেরে গেলেন, আমি শিউলির কাছে হেরে গেলাম। জীবনে আমার সেই প্রথম এবং শেষ হার, আর সেই হারই আমার গলার হার হয়ে রইল। সকালে যখন বিদায় নিলাম, তখন তাদের বাংলোর চারপাশে উইলো তরু তুষারে ঢাকা পড়েছে। আর তার সাথে দেখা হয়নি, হবেও না। একটু হাত বাড়ালে হয়তো তাকে ছুঁতে পারি, এত কাছে থাকে সে, তবু ছুঁতে সাহস হয় না। শিউলি ফুল বড় মৃদু, বড় ভীরু, গলায় পড়লে দু দণ্ডে আউড়ে যায়। তাই শিউলি ফুলের আশ্বিন যখন আসে, তখন নীরবে মালা গাঁথি আর জলে ভাসিয়ে দিই। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।